স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সামিয়া জান্না। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠকে বসবেন পররাষ্ট্র সচিবের বৈঠক শুরু হয়েছে। এর আগে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে অংশ নিতে সকালে ঢাকায় পৌঁছেছেন সচিব বিক্রম মিশ্রি। সকাল 8:30টায় ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। এ সময় তাকে অভ্যর্থনা জানান ডিজি দক্ষিণ এশিয়া ইশরাত জাহান। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। জানা গেছে, ভারতের পররাষ্ট্র সচিবের সফরে বেশ খানিকটা গোপনীয়তা রক্ষার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে। আর সফর নিয়ে বিভিন্ন মহলেও নানা রকম জল্পনা কল্পনা চলছে। সচিব পর্যায়ে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আরও খবর জানাতে অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, মূলত ভারত বাংলাদেশের সম্পর্কের যে বরফ সেটি গলাতেই ভারতের পররাষ্ট্র সচিবের এই সফর, মূলত কোন কোন বিষয় আসলে প্রাধান্য পেতে পারে আজকের বৈঠকে? সম্পর্কের টানাপোড়েন, অবনতি এবং তারই পরিপ্রেক্ষিতে সম্পর্কের পুনর্মূল্যায়ন এবং সম্পর্ক উন্নয়ন, এইসব বিষয়েই কে সমুন্নত করার জন্যই ঢাকা এবং দিল্লি আজকে একসঙ্গে বসে, অর্থাৎ ঢাকা এবং দিল্লির যে প্রতিনিধিত্বকারী দুই সচিব, পররাষ্ট্র সচিব, তারা বৈঠকে বসেছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেছেন। এর আগে আমরা বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তাকে দেখেছি, তিনিও প্রবেশ করেছেন। অর্থাৎ ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গেছে। যদিও অফিসিয়ালি এই বৈঠককে FOC বলা হয়, অর্থাৎ ফরেন অফিস কনসালটেশন। এটি একটি নিয়মিত বৈঠক, যদিও এবারের বৈঠক অনেক বেশি গুরুত্ব বহন করে নানান কারণে। কারণ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এবং শেখ হাসিনা ভারতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে এবং সম্পর্কের অবনতি হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার মামলায় এক সনাতনী ধর্মের একজন নেতাকে গ্রেফতারের পর থেকে ভারত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ভারতের যে গণমাধ্যম রয়েছে সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে অতিরঞ্জিত অনেক খবরও প্রকাশিত হয়েছে। সেই বিষয়গুলো আজকের এই বৈঠকে উঠে আসবে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে যে সম্পর্কের মানোন্নয়ন বললাম, বাংলাদেশ থেকে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে এই সম্পর্কটি হতে হবে সমঝোতার এবং সমতার ভিত্তিতে, এবং সম্পর্কটি হবে দুদেশের জনগণের মধ্যে কোনো সরকার কিংবা বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়। এই বিষয়গুলো নিশ্চিতভাবেই আলোচিত হবে এবং FOCতে স্বাভাবিকভাবেই যে বিষয়গুলো আলোচিত হয় সেটি হলো আমাদের সীমান্ত সম্পর্ক রয়েছে, পানি হিস্যার ব্যাপার রয়েছে, পানি বন্টন নিয়ে কথাবার্তা হয়ে থাকে, এছাড়া দ্বিপক্ষীয় অনেক সম্পর্ক এবং বাণিজ্য, এই ব্যাপারগুলোই স্বাভাবিকভাবে আলোচিত হয়। তবে এবারের বৈঠকটি যেহেতু একটু বিশেষ গুরুত্ব বহন করে এই সময়ের প্রেক্ষাপটে, তাই আগে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেগুলো আলোচিত হবে বলে এখানে ধারণা করা হচ্ছে। এবং এই বৈঠকের পরে আমরা যতটুকু জানতে পেরেছি সফরসূচি নিয়ে আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ের যে আনুষ্ঠানিক বৈঠক, তার আগে তারা দুজন একান্তেও একটি বৈঠক করবেন এটি আমরা জানতে পেরেছি। দুপুরের পরে ভারতের পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে বৈঠক সম্ভাবনার কথা আমরা জেনেছি। এবং পরবর্তীতে সন্ধ্যায় একটি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকের এই বৈঠকের যে আলোচ্যসূচি সেগুলো তুলে ধরা হবে। তো আমরা এখন পর্যন্ত রয়েছি, বৈঠক শুরু হয়েছে, নিশ্চয়ই যে কোনো তথ্য আমরা আমাদের দর্শকদেরকে জানাতে সক্ষম হব। নিশ্চয়ই জাকারিয়া, বৈঠক শেষ হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আরও তথ্য জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূত। এর আগে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। তিনি জানান, 9 ডিসেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ মোট 28 জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এ বৈঠক বাংলাদেশ ও ইউর সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। জুলাই আন্দোলনের চেতনায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুদক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন।
সকালে রাজধানী সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক সচিবের নেতৃত্বে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদক সচিব বলেন, দেশের বিকাশ ও উন্নয়নের মূল বাধা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই জাতির সমষ্টিগত কাজ, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিন মানববন্ধনের পাশাপাশি আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দুর্নীতির মূল উৎপাটনের জন্য প্রয়োজন সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্রে শুদ্ধতার বিস্তার। জবাবদিহিমূলক এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। নারীর পাশাপাশি বেগম রোকেয়া মানুষের জাগরণের গানই গেয়েছিলেন। তিনি আমৃত্যু লড়াই করেছেন নানা সমীকরণে পিছিয়ে পড়া বাঙালি নারীদের জন্য। গভীর অন্ধকার থেকে নিজে যেমন বেরিয়ে এসেছেন আলোকবর্তিকা হাতে, তেমনি চেয়েছেন নারীর জাগরণ। তাই কেবল দিবসের মধ্যে আবদ্ধ না করে প্রতিদিনই বেগম রোকেয়া চর্চার প্রয়োজন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শুধু বাংলাদেশ নয়, বাংলাভাষী মানুষের কাছে খুব পরিচিত এক নাম। 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্ম তার। 1932 সালের একই দিনে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় মৃত্যু। 52 বছরের ছোট্ট জীবনে নারী শিক্ষার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেন তিনি। শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা মুসলমান নারীদের জন্য তিনি শিকল ভাঙার গান গেয়েছেন। তাই তাকে এই অঞ্চলের নারী শিক্ষার অগ্রদূত বলা হয়। যে আপুটি কাজটি করেছেন, মুখে কালি দিয়েছেন, এটা কাম্য নয়। উনি যে বইগুলো রেখে গেছেন ওগুলো আমাদের পড়া উচিত, তাহলে বুঝতে পারবো যে আগে মেয়েগুলো কিভাবে চলতো, তাদের আচরণ দেখলে বুঝতে পারবো যে এখন আমরা কতদূর এগিয়ে আছি। সামাজিক গোঁড়ামি, কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষার আলো দিয়ে বিদ্রোহ করেন বেগম রোকেয়া। আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে ওনার মুখে কালি লাগানোটা আসলে নির্যাতন। উনি যদি আজকে না থাকতো আমরা এত জীবনেও আসতে পারতাম না। এটার বহিঃপ্রকাশটা আসলে আমাদের করতে হবে আমাদের পড়াশোনার মাধ্যমে। আমরা যখন ভালো জায়গায় যাব, আমরা যখন এই দেশটাকে জন্য নতুন কিছু দিতে পারবো, তখনই আসলে বেগম রোকেয়াদের যে কষ্ট, তাদের যে আসলে জার্নি, সেটা শুধুমাত্র সফলকাম হবে। অন্ধকার থেকে বাঙালি নারীদের আলোর পথ দেখানো বেগম রোকেয়া দিনে দিনে কেবল দিবস পালনে আবদ্ধ হয়ে গেছেন। যখনই যারা আমাদের এই অধিকারের জন্য লড়াই করেছে, তখনই তাদেরকে ভীষণভাবে নিগৃহীত এবং নির্যাতিত হয়েছে। আমি এবং আমরা তাদের চেতনার মধ্যে, তাদের চিন্তার মধ্যে এই বার্তা দিতে ব্যর্থ হয়েছি। দিন দিন যেখানে বেগম রোকেয়া সংগ্রাম দেখানো পথ আরো প্রশস্ত হওয়ার কথা, সেখানে বিপরীত স্রোত দেখা যাচ্ছে। যে আমি নারী, কাজে আমি যদি এই কাজ করি বা আমি যদি এই কথা বলি বা আমি যদি কোনো সাহসী উদ্যোগ নেই, তাহলে আমাকেও এইভাবে কিন্তু সমাজ পিছিয়ে রাখবে বা আমার উপরে একটা কালিমা লেপন করতে পারে। কাজে এটা কিন্তু গভীর ইঙ্গিত বহন করছে আমার এগিয়ে যাওয়ার জন্য। কাজে আমার মনে হয় অবশ্যই এটা মানবাধিকারের সাথে গভীরভাবে বা ওতপ্রোতভাবে জড়িত। আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে। কোনো ব্যক্তি এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কত দূর চলিবে। পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে। বেগম রোকেয়া দিবসে এই প্রশ্ন ঘুরে ফিরে আসে বারবার। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। আবারও দূষণের শীর্ষে ঢাকার বাতাস। সকাল 8টায় বিশ্বের 126টি দূষিত শহরের মধ্যে বায়ুর মান 305 স্কোর নিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে রাজধানী ঢাকা, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান মাত্রার চেয়ে 45% বেশি। এরপরে আছে মিশরের রাজধানী কায়রো, স্কোর 211। বাতাসের মান নিয়ে কাজ করা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAir এই সূচক তুলে ধরে। মূলত বায়ুর মান 300 পার হলেই দুর্যোগপূর্ণ হিসেবে অভিহিত করা হয়। বায়ুর মানের হিসেবে আজ রাজধানীর সবচেয়ে দূষিত 3 শীর্ষ এলাকা: ইস্টার্ন হাউজিং, যার স্কোর 521, পুরান ঢাকার বেচারাম দেউরি, যার স্কোর 473, ও ঢাকার মার্কিন দূতাবাস এলাকা, যার স্কোর 429। গেল বৃহস্পতিবারও দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল ঢাকা। দুদকের আয়োজনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের তো সবাইকে মরতে হবে, এর চেয়ে বড় সত্য তো দুনিয়াতে নাই। যদি সত্যি ধার্মিক হন, যদি সত্যি বিবেকবান হন, যদি সত্যি পরকালে বিশ্বাস করেন, যেই ধর্মের হন না কেন, একমাত্র এই কারণেই আপনাকে সৎ থাকতে হবে, অন্য কোনো কিছু দরকার নেই।
কিসের বিচার হবে, কি দুদক, কি বিচার বিভাগ, কিচ্ছু না। এই টিচিংগুলো আপনাদের সন্তানদেরকে দেন, আপনার কমিউনিটিকে দেন। আমি তো আমার মসজিদে ইমামকে বলতাম যে ভাই আপনি কখনো বলেন না কেন যে আপনারা যারা অসৎভাবে টাকা উপার্জন করলে আপনার নামাজি কবুল হয় না? বলে স্যার এটা বললে তো সমস্যা আছে। কেন সমস্যা ছিল বুঝতে পারছেন তখন? কারণ মসজিদ কমিটিও চলে ভরে গেছিল, মসজিদ কমিটির লোকজন পছন্দ করতো না এই সমস্ত কথা। এখন তো সময়টা বদলেছে, আমাদের তরুণরা নিজের বুকের রক্ত দিয়ে একটা নতুন সময় এনে দিয়েছে। আমাদের এখানে যারা আছে ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি আমার বা আমার কাছাকাছি বয়সী, আমরা হচ্ছে বৃদ্ধ প্রজন্ম, অনেক পাপ আমরা করেছি। আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য একটা নতুন সময় এনে দিয়েছে। আসেন আমরা তাদের থেকে শিখি, তাদের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাবান থাকি এবং অন্তত নিজের জায়গা থেকে যতটা ভালো কাজ করা যায় করি। এই সরকার থাকবে না, একসময় পলিটিক্যাল সরকার থাকবে। পলিটিক্যাল চাপ থাকলে যতটা পারা যায় সেটাকে এড়ানোর চেষ্টা করি। পলিটিক্যাল চাপ থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ করা সম্ভব। যেখানে পলিটিক্যাল চাপ থাকবে না সেখানে তো অন্তত ভালো কাজ করা সম্ভব হয়। সেই সমস্ত জায়গায় যেন একটা অন্যায় না করি, এই প্রত্যয়ে আমাদের থাকুক। তাহলেই আমাদের এই জুলাই যে গণ অভ্যুত্থান আছে, তাহলেই যে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ আছে সেটার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে। ধন্যবাদ সবাই। দুর্নীতি প্রতিরোধ দিবস অনুষ্ঠানে কথা বলছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এখন রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারে নিয়োগ প্রাপ্তির পর প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরিমাণ যানজট হচ্ছে, এটা অনেকটা লাঘব করা সম্ভব হবে। স্কুলের এবং কলেজের সময়ে স্কুল কলেজের সামনে ব্যাপক হারে যানজট লাগে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ, আপনার বাচ্চা স্কুল কলেজে যদি যায়, আপনার বাসা যদি ভাড়া হয় বা অন্যত্র যদি আপনার বাসা হয়, নিজের বাসা হয়, আপনি স্কুল এবং কলেজের কাছে আপনার বাসা ভাড়া নেন। আপনি ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে বসবাস করার চেষ্টা করেন। আপনি যাতে আপনার বাচ্চাকে হেঁটে স্কুলে বা কলেজে নিয়ে যান। একইভাবে আপনার কর্মক্ষেত্র অফিস যদি দূরে হয়, আপনি প্রাইভেট যদি হয়, ব্যবসা বাণিজ্যের অফিস হয়, কর্পোরেট অফিস হয়, আপনি অফিসটাকে আপনার বাসার কাছে আনতে পারেন কিনা। তাহলে আপনি যদি 2টা গাড়ি ব্যবহার করেন, আপনার অফিসের লোকেরা যদি গাড়ি ব্যবহার করে, অনেকের গাড়ি ব্যবহারটা সীমিত হয়ে যাবে। আপনি 1 কিলোমিটারের ভিতরে আপনার অফিস যদি আনতে পারেন, তাহলে আপনি 1 কিলোমিটার হেঁটে অফিসে যেতে পারবেন এবং 1 কিলোমিটার হেঁটে অফিস থেকে বাসায় আসতে পারবেন। সকলের সহযোগিতা লাগবে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা আমাদেরকে ট্রাফিক ব্যবস্থাপনায় একটা বড় অবদান রাখবে। আমি অত্যন্ত মর্মাহত, ঢাকা শহরে একটি মোটর বাইকে একটি ফ্যামিলি যাতায়াত করে। সামনে একটি বাচ্চা 3 বছরের, তারপরে যিনি মোটর বাইকটি চালাচ্ছেন তিনি, তারপরে তার পিছনে 2 বছরের তার সেকেন্ড বাচ্চা এবং তারপরে বেগম সাহেব এবং বেগম সাহেবের কোলে আরেক বাচ্চা। এইরূপ একটি মোটর বাইকে অরক্ষিত অবস্থায় একটা ফ্যামিলি কিভাবে মুভ করে? একটি ছোট্ট দুর্ঘটনা এই পরিবারের উপরে অভিশাপ নামিয়ে আনবে। রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারে নিয়োগ প্রাপ্তির পর প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এ হামলা হয়। রবিবার দিবাগত রাত 2টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান, গাড়ি বহরে হামলার পাশাপাশি তাদের ব্যাগ এবং মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে এবং হামলায় আহত হয়েছেন অনেকেই। সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সমন্বয়করা।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।